প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। সোনারগাঁও উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস। আমি সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখাল চন্দ্র নন্দী। শ্রেণী দশম, বিষয় বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করছি। আজকের পাঠ হলো সমাস। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই প্রস্তুত আছো তো? তাহলে চলো আমরা শ্রেণীকক্ষে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাস। প্রথমে আমাদের জানতে হবে সমাস মানে কি। সমাস মানে কি? সমাস মানে সংক্ষেপ। আর সমাস কি? দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার নাম হচ্ছে সমাস। দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার নাম হচ্ছে সমাস। যদি বলে সমাস কি, তাহলে আমরা লিখব দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার নামই হচ্ছে সমাস। বুঝতে পারছো তোমরা সমাস কি? প্রথম যদি বলতে পারে সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ আমরা লিখব সংক্ষেপ বা মিলন। আর সমাস কি? দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার নামই হচ্ছে সমাস। এখন আমরা জানতে হবে সমাস কাকে বলে। তোমরা ভালো করে একটু কাগজ কলম নিয়ে তোমরা লিখে নিতে পারো। সমাস কাকে বলে? অর্থ সম্বন্ধ আছে। প্রশ্নটা হলো তোমার সমাস কাকে বলে? প্রশ্ন। উত্তর যদি আমরা লিখি, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একাধিক শব্দ একসঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে সমাস কাকে বলে আমরা বুঝতে পারছো তো সবাই তোমরা? অর্থ সম্বন্ধ আছে। অর্থের সম্বন্ধ থাকতে হবে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
তোমরা খাতায় লিখেও নিতে পারো, খাতায় লিখে নাও একটু, 1 মিনিটের মধ্যে তোমরা এটা সংজ্ঞাটা লিখে নাও। সমাস কাকে বলে? আমি আবার বলছি, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তোমরা একটু লিখে নাও। লেখা শেষ হলে আমি তাহলে এখন মুছে দিলাম এটা। আমরা জানলাম সমাস কাকে বলে। সমাস নিষ্পন্ন পদটির নাম সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার লক্ষ্য করো, সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। তোমরা এগুলো খাতায় লিখে নিতেও পারো। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। বুঝতে পারছো তোমরা সবাই? তোমরা একটু এইগুলো লিখে নিতে পারো। এগুলো লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি এটা মুছে দিলাম। যেমন আমরা লিখতে পারি ভাই ও বোন সমান সমান হলো সমান ভাই বোন। ভাই বোন, এই যে ভাই বোন, এটা হলো সমস্ত পদ। এটা হলো সমস্ত পদ। আর এই যে ভাই, এটাও সমসমান পদ। আর এই বোনটা হলো সমসমান পদ। আর যে যে পদে সমাস হয় তাদের এই যে প্রত্যেকটিকে সমসমান পদ বলে। এই যেমন ভাই একটা এবং বোন, আর এই যে ভাই ও বোন এবং ও ব্যাস বাক্য দ্বারা এটা দুইটা পদে সমসমান পদের সম্বন্ধ বোঝানো হয়েছে। সম্বন্ধ বোঝানোর জন্য এবং ও আর ব্যবহার করা হয়। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমাদের এটা আসবে, এটা পরে পরবর্তীতে আমরা আসতেছি। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তো করা হয় তার নাম হলো সমাস বাক্য।
ব্যাস বাক্য ও বিগ্রহ বাক্য সমস্ত পদকে ভেঙে আমরা এটা যদি মুছা দিলাম একটু, সমস্ত পদটাকে ভাঙে যেটুক এই যে করা হয়েছে এটার নাম হলো সমাস বাক্য, আবার বলা যায় এটাকে ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা এটার আরেক নাম হলো বিগ্রহ বাক্য। বুঝতে পারছো? সমস্ত পদটা যেমন এই যে ভাই বোন, এই যে সমস্ত পদটা এটাকে ভাঙে আমরা যেই করলাম এটার নাম হলো সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার এরকম আরো হতে পারে বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত ও ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ও না বিলাত হতে ফেরত, বিলাত ফেরত হতে হলো। তারপরে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই যে এগুলো এসব ব্যাস বাক্যে বিলাত ফেরত, রাজার কুমার, রাজকুমার, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এগুলো প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা ভাবে যদি বলি আমরা, এই যে বিলাত ফেরত বা রাজা কুমার সিংহ আসন, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা হলো সমস্যমান পদ। বুঝতে পারছো সবাই? সমস্যমান পদ ওগুলো আমি আগেই দেখাইছি সমস্যমান পদ। এখন এটা এই যে যখন বাক্যাংশে ব্যয় করা হয় তখন তাকে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝতে পারছো সবাই তোমরা এটা? এখন এটা আমি মুছে দিলাম, লিখে নিতে পারো। এখন সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ আমি তোমাদেরকে একটা ছক দেখাবো, ছকের দিকে লক্ষ্য করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো ভালো করে। সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত 6 প্রকার। সমাস দিয়ে আমরা এখানে 6 প্রকার, এগুলো 1 নাম্বার দ্বন্দ্ব, 2 নাম্বার কর্মধারয়, 3 নাম্বার তৎপুরুষ, 4 নাম্বার বহুব্রীহি, 5 নাম্বার দ্বিগু, 6 নাম্বার অব্যয়ীভাব। প্রথমে 1 নাম্বার আমাদের হলো দ্বন্দ্ব সমাস। তোমরা খাতা কলম নিয়ে এটা লিখে নাও। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি আবার বলছি, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন এখানে তাল ও তমাল, তাল তমাল, দোয়াত ও কলম, দোয়াত কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম প্রতিটি পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়েছে। তাল ও প্রধান রূপে প্রতীয়মান, তমাল ও প্রধান রূপে প্রতীয়মান, দোয়াত ও প্রধান রূপে, কলম ও প্রধান রূপে। এখানে কোনো অপ্রধান বলতে নাই, এই জন্য প্রত্যেকটি পদের অর্থই প্রধান। এই ধরনের ইকে প্রাধান্য থাকে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। যে সমাসের প্রত্যেকটি সমসমান, এগুলো হলো প্রত্যেকটা আলাদা আলাদা গুলোকে সমসমান পদ বলে, এগুলো প্রাধান্য থাকে, সেটা দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের সম্বোধ বোঝানোর জন্য আমি আগেও বলছি, আবার একটু আগে, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বোধ বোঝানোর জন্য ব্যাস বাক্যে এবং ও আর এই 3টি অব্যয় পদ ব্যবহৃত হয়। এবং ও আর তোমাদের মনে থাকবে তো, 3টি এগুলো অব্যয় পদ, যে পদের ব্যয় নেই এই অব্যয় পদ গুলো ব্যবহার করে আমরা 2টা পদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যবহার করব দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। যেমন মাতা ও
পিতা, মাতা পিতা। এই যে মাতা আর পিতা দুটাই এখানে সমস্যমান পদ, মাতা ও পিতা সমস্যমানের দুইটার সঙ্গে সম্বন্ধ বোঝানোর জন্য ও অব্যয় পদ ব্যবহার করা হয়েছে। পরে আমাদের এই যে সমস্ত পদে হয়েছে মাতা পিতা। আবার পিতা মাতা লেখা থাকলেও আমরা লিখবো মাতা ও পিতা, কারণ মাতা কেন আগে স্ত্রীবাচক শব্দগুলো আগে আসে, এজন্য আমরা মাতা ও পিতা, পিতা ও মাতা লিখবো না। বুঝতে পারছো সবাই? তোমরা 1 মিনিট সময় দিলাম, এটা একটু লিখে নাও। সমাসের প্রকারভেদ। এখন প্রশ্ন আসতে পারে, সমাস কি প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। সমাস কত প্রকার? সমাস কত প্রকার? কয়ে দিতে পারে 2 প্রকার, কয়ে 4 প্রকার, গয়ে 6 প্রকার, ঘ 8 প্রকার। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমাদের এগুলো আসবে, এমনি তো তোমাদের লিখতে আসবে না। বহু নির্বাচনী প্রশ্ন, সমাস কত প্রকার? এখন 2 প্রকার, 4 প্রকার, 6 প্রকার, 8 প্রকার। আমরা কোনটার মধ্যে গুল দেব বা এই দেব? আমরা জানি সমাস তাহলে কয় প্রকার, তোমরা দেখতেই পাচ্ছ সমাস হলো 6 প্রকার। তাহলে আমরা টিক দিব এটার মধ্যে, বা এটা টিক বা বৃত্ত ভরাট করতে হলে বৃত্ত ভরাট করব 6 প্রকারে। বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো? এইভাবে প্রশ্ন এটা আসতে হবে, সমাসের প্রকার ভেদ দিয়ে প্রশ্ন করে এবং কত প্রকারেরই। তাহলে এটা আমি এখন মুছে দিতে পারি। এটা তাহলে আমি খুলে নিলাম। সমাস কয়েক প্রকারে সাধিত হয়। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত, নির্দিষ্ট কোনো প্রকার না, কয়েক প্রকারে সাধিত করে হতে পারে। প্রথম যেটা, মিলনার্থক শব্দযুগে। মিলনার্থক, মিলনার্থক শব্দযুগে। যেমন মা বাবা, মাসি পিসি, এটা মিলনার্থক শব্দযুগে দ্বন্দ্ব। মা বাবা, এটা মিল অর্থে মাসির সাথে পিসি, এরকম জিন পরি, চা বিস্কুট, এগুলো মিলনার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা আমরা কেটে যদি ব্যাস বাক্যে করি, মা ও বাবা, মাসি ও পিসি, চা ও বিস্কুট, এই যে ও অব্যয় পদ ব্যবহার করে আমরা ব্যাস বাক্যে, এরকম মিলনার্থক শব্দযুগে দ্বন্দ্ব। এইগুলো হলো মিলনার্থক। আরো অনেক থাকতে পারে মিলনার্থক শব্দযুগে। 1 নাম্বার। 2 নাম্বার, বিরুদ্ধার্থক শব্দযুগে। এটা মুছে দিলাম তাহলে 1 নাম্বার। বিরুদ্ধার্থক শব্দযুগে
দ্বন্দ্ব। বিরুদ্ধার্থক কোনগুলো? আমরা বিরুদ্ধার্থক শব্দের উদাহরণ আমরা দিব অহিনকুল, দা কুমড়া, অহিনকুল, দা কুমড়া, এগুলো বিরুদ্ধার্থক। অহিনকুল মানে সাপে নেউলে, আমরা যেটা বলি সাপে নেউল, মানে এগুলা একদম বিরোধ, সাপের সাথে নেউলের বিরোধ। দা কুমড়া এ ধরনের এগুলো হলো আমরা বিরুদ্ধার্থক শব্দ যুগে এগুলোকে বলতে পারি দ্বন্দ্ব। আরো অনেক উদাহরণ থাকতে পারে। স্বর্গনরক, স্বর্গনরক এটাও বিরুদ্ধার্থকে বোঝায়। আবার এটা যদি আবার বিপরীতার্থক শব্দ যুগেও যদি আসে এরকম দেওয়া যাবে, স্বর্গের বিপরীত নরক, আবার এটা বিরুদ্ধার্থেও বলা যায়। তাহলে 2 নম্বর বিরুদ্ধার্থক শব্দ যুগে দ্বন্দ্ব, অহিনকুল, দা কুমড়া, স্বর্গনরক। এইভাবে আমাদের এগুলো উদাহরণগুলো আমাদের জানতে হবে ভালো করে। এখন প্রশ্ন করতে পারে এভাবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন মধ্যে, কোনটি মিলনার্থক শব্দ যুগে দ্বন্দ্ব? আমি 2টার উদাহরণ এখানে কেবল আলোচনা করছি, আরো আছে। প্রশ্ন নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি দ্বন্দ্ব, নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব? ক দিয়ে আসতে পারে দা কুমড়া, খ দিয়া মাসি পিসি, গ দিয়া আয় ব্যয়, গ দিয়া হাট বাজার। এরকম ভাবে তোমাদের ওই বহু নির্বাচনী প্রশ্নগুলা আসতে পারে। আবার উল্টা ভাবে দিতে পারে যে এই যে দা কুমড়া দিল, বা এটা কোনটি দা কুমড়া, এটা কি ধরনের দ্বন্দ্ব? এটা কি মিলনার্থক, বিরুদ্ধার্থক, না সমার্থক, না ওই তোমার প্রায় প্রায় সমার্থক, এই ধরনের ভাবে করতে পারে। তাহলে আমরা এখানে একটা দিছি, নিচে কোনটি মিলনার্থক দ্বন্দ্ব? তোমরা ভালো করে লক্ষ্য করো, দা কুমড়া, মাসি পিসি, আয় ব্যয়, হাট বাজার। তাহলে আমাদের মিলনার্থক, যেহেতু মিল অর্থে, দা কুমড়ার লোকে মিল না, এটা বিরুদ্ধার্থক, এটা বোঝাইছে। আয় ব্যয় এটা হয়ে যায় বিপরীতার্থক, হাট বাজার এটা সমার্থক হয়ে যায়। তাহলে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব যুগে আমরা বলবো মাসি পিসি, এটা আমরা টিক দিতে পারি বা বৃত্ত ভরাট করতে পারি। এটা হলো মিলনার্থক, মাসির সঙ্গে পিসির মিল অর্থে বোঝানো হয়েছে। বুঝতে পারছো সবাই? তোমরা এটা হলো এরকম ভাবে প্রশ্ন আসবো। আমরা 2টারই গেছি, একটা হলো মিলনার্থক আর এটা গেছি আলোচনা করলাম এখন বিরুদ্ধার্থক। এরপরে বেশ কয়েকটাই আমাদের আছে, আমরা এগুলো পর্যায়ক্রমে লিখতেছি। বিপরীতার্থক শব্দ যুগে 3 নাম্বার। বিপরীতার্থক শব্দ যুগে আমরা লিখতে পারি জমা খরচ। জমার বিপরীত এরকম দিন রাত,
দিন রাত এগুলো বিপরীত শব্দ যুগে আমরা এগুলো সহজেই বুঝতে পারি। জমা খরচ, জমার বিপরীত খরচ, দিনের বিপরীত রাত, এগুলো বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব। এগুলো এই ধরনের আরো উদাহরণ অনেক আছে। 4 নম্বরে আমরা যাব এখন। এইভাবে 4 নম্বরে অঙ্গবাচক শব্দ যুগে। অঙ্গবাচক শব্দ যুগে দ্বন্দ্ব। অঙ্গ আমাদের দেহে যেমন হাত পা, আমরা উদাহরণ লিখতে পারি হাত পা। নাক মুখ, নাক মুখ, নাক মুখ, নাক কান আমরা দিতে পারি। এরকম আরো, তারপরে এরকম আরো অনেক উদাহরণ আছে। এগুলো অঙ্গ বোঝায়, আমাদের দেহের অঙ্গ হাত পা, নাক মুখ, চোখ কান এরকম থাকতে পারে। অঙ্গবাচক শব্দ যুগে দ্বন্দ্ব এগুলো থাকলে এরকম যদি দেয়, সেগুলো আমরা কি ধরনের দ্বন্দ্ব বলতে পারবো? অঙ্গবাচক শব্দ যুগে দ্বন্দ্ব। প্রশ্নগুলো থাকবো এরকম যে হাত পা, এটা কি ধরনের দ্বন্দ্ব? এটা কি বিরুদ্ধার্থক, সমার্থক, না অঙ্গবাচক? এরকম ভাবেও প্রশ্ন বহু নির্বাচনীতে হতে পারে। তোমরা সেগুলো খুব ভালো করে একটু চিন্তা করলে আমরা লিখতে পারি এগুলো যে অঙ্গবাচক। এটা গেল 4 নাম্বার। সংখ্যাবাচক শব্দ 5 নাম্বার। সংখ্যাবাচক। সমার্থক শব্দ যুগে সংখ্যাবাচকে যেমন 7 5, এগুলো হলো সংখ্যা 7 5। আর সমার্থক শব্দ যুগে আমরা দিতে পারি হাট বাজার। 7 5 9 6 এগুলো সংখ্যাবাচক শব্দ যুগে। সংখ্যাবাচক শব্দ যুগে 7 5 9 6 এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি আমরা। সমার্থক শব্দ যুগে হাট বাজার, তারপরে ঘর দুয়ার, কল কারখানা, এগুলো আমরা সমার্থক। হাট, হাট একজনের হাট আর বাজার একই জিনিস, হাটে এবং বাজার সমার্থক, এই জন্য বলছে একই অর্থে বোঝায়। এগুলো হলো সমার্থক শব্দ যুগে। এইভাবে উদাহরণ অনেক থাকবে, তোমরা সেগুলো ভালো করে, আরো বেশ কয়েকটা করে উদাহরণ আছে বইতে, তোমরা এগুলো দেখবা। এগুলো দিয়ে প্রশ্ন এভাবে করতে পারে দ্বন্দ্বে, যে কোনটি সমার্থক শব্দ যুগে দ্বন্দ্ব। এরকম আমরা 7 নম্বরে যেমন যাই, যদি প্রায়, সমার্থক ও সহচর, কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর, এগুলো প্রায় সমার্থক বা সহচর হিসাবে। দুটি সর্বনাম যুগে 8 নাম্বার। যা তা, যেমন যা তা, এগুলো দুটোটাই সর্বনাম। সর্বনাম যুগে যে সে, যথা তথা, তুমি আমি। দুটি ক্রিয়া যুগে আমরা দিতে পারি দেখাশোনা, যাওয়া আসা। আবার দুটি ক্রিয়া বিশেষণ যুগেও আছে, ক্রিয়াও আছে বিশেষণও আছে, যেমন ধীরে সুস্থে, আগে পাছে, আগে পাছে। এটি দুটো ক্রিয়া, এখানে ক্রিয়া বোঝাইছে দুটো ক্রিয়া যুগে। আবার বিশেষণ রূপে, বিশেষণ, বিশেষণ হচ্ছে বিশেষ এবং সর্বনামের দোষ গুণ এগুলো বোঝায়। এই ধরনের যে আগে পাছে, এগুলো এই জন্য দুটো বিশেষণ যুগে। আর আছে দুটি গেল আমাদের কথা, দুটি ক্রিয়া বিশেষণ যুগেও আছে। আমি আগেই বলছি, ক্রিয়া বিশেষণ যুগে ধীরে সুস্থে, আগে পাশে, আকারে, ইঙ্গিতে ইত্যাদি। এই গেল। এখন আমাদের আরেকটা আছে এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো অলুপ দ্বন্দ্ব। অলুপ দ্বন্দ্ব, আমি সংজ্ঞাটা বলছি, যে দ্বন্দ্ব সমাসে
যে দ্বন্দ্ব সমাসে অলুক দ্বন্দ্ব, যে যে দ্বন্দ্ব সমাসে কোন সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব বলে, যেমন জলে স্থলে, দেশে বিদেশে, এরকম আইতে পারে অলুক দ্বন্দ্ব। এই যে জলের এ বিভক্তি, স্থলের এ বিভক্তি, এটা পূর্ণ হইতে জলে স্থলে একসাথে হবে। আমরা ব্যাস বাক্য যদি করি জলে ও স্থলে, তাহলে সমস্ত পদে জলে স্থলে কোনো বিভক্তি লুপ হয়। এই যে এ বিভক্তি, জলের এ স্থলের এই বিভক্তির কোনো লুপ না হইয়া, মানে লুপ মানে হারাইয়ে যায় নাই, সেই ধরনেরই কে বলা হয়? অলুক দ্বন্দ্ব। আরেকটা আছে দ্বন্দ্ব সমাসের তিন বা বহু পদে সমাস হলে সেটা বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। তিন বা তার অধিক হলে, আমাদের সময় খুব কম, তিন বা বহু পদে যদি সমাস হয় সেটাকে বলা হবে বহুপদী সমাস, দ্বন্দ্ব সমাস বলা হয়। বহুপদী দ্বন্দ্ব সমাস, যেমন সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, হাত পা নাক মুখ ও চোখ দিয়ে আমরা ব্যাস বাক্য করতে পারি। এরকম ধরনের অধিক, তিনের অধিক যদি থাকে সেটাকে বলবো আমরা, বলতে পারি, একটু লেখা আমি দেখাইতেছি তোমাদের, দেখো, সেটার নাম হলো বহুপদী দ্বন্দ্ব। এটা অনেক সময় থাকে। বহুপদী দ্বন্দ্বের উদাহরণ আমরা দিতে পারি সাহেব বিবি গোলাম, এই ধরনের যদি থাকে সেটা হলো বহুপদী। অথবা হাত পা নাক মুখ চোখ, এগুলো এই ধরনের যদি থাকে সেটাকে আমরা কোন ধরনের দ্বন্দ্ব বলবো? বহুপদী। বহুপদ, তিনের অধিক যদি থাকে, পদ থাকে, সেটা হলো বহুপদী দ্বন্দ্ব। তাহলে আজকে আমার আলোচনার বিষয় ছিল দ্বন্দ্ব সমাস। প্রথম একটা সমাসেরই, যেটা ৬টার মধ্যে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বাড়িতে এই যে সমাস যে কয়েক প্রকারে সাধিত হয়, যে কয়টা আমরা বললাম, আলোচনা করলাম, তার প্রত্যেকটি দুটি করে, এই বইয়ের বাইরে দুটি করে উদাহরণ তোমরা লিখে নিয়ে আসবে। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।